আমরা এর আগে দেখেছি আগের সরকারের সময় যদি রাস্তায় শিক্ষার্থীদের অবরোধ হতো, লঞ্চ শ্রমিকদের কর্মবিরতি কিংবা শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের দাবিতে আন্দোলন, সবটাকেই বিএনপি জামাতের ষড়যন্ত্র বলা হতো। এখনো আমরা দেখছি যে সরকারের সেটি কর্মচারীদের আন্দোলন কিংবা 7 মার্ডার কিংবা পাহাড়ের আগুন কিংবা আজকের আগুনের ক্ষেত্রেও বলা হচ্ছে যে ফ্যাসিবাদের দোসর বা তারাই এই কাজটি করেছেন। সরকার একজন উপদেষ্টাও বলেছেন, আসিফ মাহমুদও বলেছেন, এছাড়া সমন্বয়করাও বলছেন। একটু জানতে চাই যে এটা কি আসলে একই রকম শোনা যাচ্ছে কিনা, বা আসলে নিজেদের ব্যর্থতা ঢাকার জন্য কি কথাগুলো বলা হচ্ছে কিনা। আজকে আমরা আলোচনার বিষয় নির্ধারণ করেছি সচিবালয়ে আগুন কিসের আলামত। স্টুডিওতে রয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আবু নাঈম, সাবেক মহাপরিচালক, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর। আপনাকে আলোচনায় স্বাগত জানাচ্ছি এবং আশা করছি স্টুডিওতে কিছুক্ষণের মধ্যে যুক্ত হবেন আজাদ মজুমদার, প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব। জনাব আবু নাঈম, একটু যদি আপনার কাছ থেকে জানতে চাই, আসলে যেহেতু সচিবালয়ের গুরুত্বপূর্ণ স্থান, সেখানের আগুন জ্বলেছে, একটি কথা বেশ আলোচনা এসছে সামাজিক যোগাযোগ মাধ্যমে, বিশেষ করে যে ভবনের একই সাথে ভবনের দুই দিকে আগুন জ্বলছে। এটিকে আসলে কোনো ধরনের সায়েন্টিফিক ব্যাখ্যা আছে কিনা, যে দুই দিকে একসাথে আগুন জ্বলতে পারে, মাঝখানে দেখা যাচ্ছে না, এর কি কারণ? মানে আপনার কাছে এর কোনো ব্যাখ্যা আছে কি? ডেফিনেটলি এটা একটা আলামত হবে, যে আমরা যদি সরাসরি মনে করি, সেটা হলো দুই দিকে যখন আগুন হয় সাধারণত দেখা যায় যে স্যাবোটেজ বা ওরকম ধরনের কোনো ঘটনা ঘটার সময় তারা আগুনটা সৃষ্টি করে, তার অল্টারনেটিভ হাতে রাখে এবং দুইভাবে, যাতে করে কোনোভাবেই তারা ব্যর্থ না হয়। তো এই জন্য সাধারণত দেখা যায় যে স্বাভাবিক যে অ্যাক্সিডেন্টাল আগুন যখন হয় তখন একটা উৎস হয় এবং ছোট আকারেই হয়ে থাকে। তা এখানে যদি আমরা সত্যি দুই দিকেই অগ্নিকাণ্ড এবং একইভাবে অনেক প্রজ্বলিত হয়েছিল সেটা দেখতে পেয়ে থাকি, তাহলে অবশ্যই এটা একটা স্বাভাবিক চিত্র নয়। অস্বাভাবিক চিত্র মানেই হচ্ছে যে আমরা যে ধরে নেব যে অস্বাভাবিক চিত্র মানে হচ্ছে যে এটা স্যাবোটেজ হওয়ার সম্ভাবনা আছে। স্যাবোটেজের আরো অনেকগুলো আলামত আছে, যেমন এর পিছনে যেমন আমরা দেখলাম যে 6 তলা ভবনে অগ্নিকাণ্ড এবং মাঝরাতে 1:52-তে, এবং খুব যদি মাঝখানে আগুন লেগে থাকে এবং দুই দিকে চলে গেল, কিংবা দুই দিক থেকে আগুন লাগলো তারপরে মাঝখানে আসলো, এবং খুব দ্রুততার সাথে এক একটা ফ্লোর, এত লম্বা ফ্লোর, পুরাটি আগুন লেগে তার উপরের আগুন লাগলো 7 তলা, 8 তলা, 9 তলা, এই 4 তলার অগ্নিকাণ্ড আমাদের চোখের সামনে খুব দ্রুততার সাথে ঘটে গেল। ওয়ারেজ একটা ফায়ারের গাড়ি কিন্তু সচিবালয়ের ভিতরেই থাকে ওখানে, এবং তারা দ্রুততার 2 মিনিটের ভিতরে সেখানে পৌঁছে গিয়েছিল। তাহলে দেখা যাচ্ছে যে ওখানে তো তেমন কোনো বারুদও নাই, কোনো কেমিক্যালও নাই, তেমন ভাবে হাই ভোল্টেজ বৈদ্যুতিক সংযোগও নাই। তাহলে কেন এত দ্রুততার সাথে এত বড় একটা অগ্নিকাণ্ডের ঘটনা, যেটা আজ পর্যন্ত সচিবালয়, যেটা একটা কি ইনস্টলেশন আছে, তাতে কখনো ঘটে নাই। তা এই জন্যই এটাকে খুব স্বাভাবিকভাবে আমরা নিতে পারি না। এত বড় না ঘটলেও ছোটখাটো বোধহয় ঘটেছিল গেল আগস্টেই সম্ভবত তথ্য অধিদপ্তর ভবন, যেটি সেখানে আগুন লেগেছিল, ছোট আগুন লেগেছিল, এবং ওগুলো যেটা লেগেছিল আমার মনে আছে যে একটা স্টোরেও আগুন লেগে গেছিল, এবং ওখানকার যারা কর্মী আছেন তারাই ফায়ার এক্সটিংগুইশার দিয়ে সেই ফায়ারটা নিভিয়েছিলেন এবং তাকে আমরা পুরস্কৃত করেছিলাম। কিন্তু এত বড় অগ্নিকাণ্ডের ঘটনা বাংলাদেশের ইতিহাসে ঘটে নাই সচিবালয়ে। তা এটার এখন হলো কি যে আমরা দেখবো যে একটা মোটিভ থাকে কোনো একটা ঘটনার, যে মোটিভটা হলো যে এই সচিবালয় যেটা সারা দেশের একটা অ্যাডমিনিস্ট্রেটিভের প্রাণ কেন্দ্র, এখান থেকে সমস্ত নথিপত্র, এখানকার যে জাতির নথিপত্র এখানে থাকে। তাই সেখানে এত বড় অগ্নিকাণ্ড ঘটে যাবে, তাহলে দেখতে হবে যে কার লাভ হচ্ছে, মানে মোটিভ থাকতে হবে যে কারা লাভবান হতে পারে, সেই গ্রুপগুলোকে চিহ্নিত করা প্রয়োজন, এবং তাদেরকে যদি আমরা অনুসন্ধানের দিকে নিয়ে আসি, তাহলে দেখা যাবে যে তাদের কোনো এখানে অবদান রয়েছে কিনা। এখন এখানে হচ্ছে যে মাঝরাতে কোনো ভিজিটর ছিল না সচিবালয়ে, তাহলে কারা ছিল? যারা ওখানে নিরাপত্তা কর্মীরাই ছিল। তারা কি আসলে উপরে এই 6 তলাতে ছিল? এই ভবনে কেউ থাকে না, আমরা যেটুকু জানতে পেরেছি যে নিরাপত্তা কর্মীরা নিচে থাকে।
তাহলে 6 তলা অগ্নিকাণ্ডের ঘটনা কি হতে পারে? অর্থাৎ মানুষ যদি 6 তলাতে থাকতো তাহলে আমরা হয়তো ধরতে পারতাম যে রাত্রে সিগারেট খেয়ে কেউ ফেলিয়ে দিল, কিংবা মশার কয়েল থেকে অগ্নিকাণ্ড ঘটনা ঘটতো, কিংবা কোনো হিটার জ্বালিয়েছিল এই শীতকালে, সেখান থেকে অগ্নিকাণ্ড হতে পারে। আমি সেই প্রসঙ্গে আসবো, তার আগে একটু যেটি বলছিলাম, আমাদের সাথে আরো একজন অতিথি কিছুক্ষণের মধ্যে যুক্ত হবেন। যুক্তের মধ্যে হয়েছেন জনাব আজাদ মজুমদার, প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব। আপনাকে আলোচনায় স্বাগত জানাচ্ছি। আমরা আলোচনা করছিলাম সচিবালয়ের আগুন প্রসঙ্গে। একটু আপনার কাছ থেকে জানতে চাই, আমরা এর আগে দেখেছি আগের সরকারের সময় যদি রাস্তায় শিক্ষার্থীদের অবরোধ হতো, লঞ্চ শ্রমিকদের কর্মবিরতি, কিংবা শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের দাবিতে আন্দোলন, সবটাকেই বিএনপি জামাতের ষড়যন্ত্র বলা হতো। এখনো আমরা দেখছি যে সরকারের সেটি কর্মচারীদের আন্দোলন, কিংবা 7 মার্ডার, কিংবা পাহাড়ের আগুন, কিংবা আজকের আগুনের ক্ষেত্রেও বলা হচ্ছে যে ফ্যাসিবাদের দোসর বা তারাই এই কাজটি করেছেন। সরকার একজন উপদেষ্টাও বলেছেন, আসিফ মাহমুদও বলেছেন, এছাড়া সমন্বয়করাও বলছেন। একটু জানতে চাই যে এটা কি আসলে একই রকম শোনা যাচ্ছে কিনা, বা আসলে নিজেদের ব্যর্থতা ঢাকার জন্য কি কথাগুলো বলা হচ্ছে কিনা? ধন্যবাদ আপনাকে। আপনি যেভাবে বলতে চেয়েছেন আসলে বিষয়টা সেভাবে কেউ বলেনি। আজকে সরকারের পক্ষ থেকে এই আগুনের পরে সরকারের দায়িত্বশীল যারা, তারা সারাদিন তদারকি করেছেন। তদারকি করার পর উপদেষ্টা পরিষদে খুব জরুরি একটা বৈঠক হয়েছে আজকে যমুনাতে, রাষ্ট্রীয় অতিথি ভবন। সেখানে বৈঠক শেষে আপনি দেখেছেন 3 জন উপদেষ্টা সংবাদ সম্মেলনে উপস্থিত হয়েছেন। তারা কিন্তু কেউ একবারও বলেননি যে এটা কোনো একটা রাজনৈতিক দলের ষড়যন্ত্র বা কারকে। সরকারের সফলতাকে ব্যর্থ করার চেষ্টা, এটি বলেছেন। সফলতাকে ব্যর্থ করার একটা আশঙ্কার কথা বলেছেন। এই আশঙ্কা তো এটা আমরা সবাই বলছি, সবাই দেখেছে। এখানে আপনার তদন্তটা ওপেন। এখানে তদন্ত শেষে আসলে জানা যাবে যে এটা কি দুর্ঘটনা নাকি ষড়যন্ত্র। কোনোটাই আসলে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। দুর্ঘটনা হতে পারে। এখানে একজন আমার সাথে আছেন বিজ্ঞ আলোচক, উনিও ভালো করে জানেন যে এটা যে দুর্ঘটনা হতে পারে না এমন কোনো বিষয় নয়, দুর্ঘটনা হতে পারে। কারণ আপনি দেখেছেন যে সচিবালয়ের বিল্ডিংগুলো যথেষ্ট পুরনো, এবং সেখানে বৈদ্যুতিক যে সংযোগ আছে সেই সংযোগগুলোতেও যথেষ্ট দুর্বলতা থাকতে পারে। তো সেটা একটা দুর্ঘটনার একটা কারণ থেকে যায়। আবার এটাকে যে নাশকতা বলা যাবে না এরকমটাও এখনই বলা সম্ভব নয়। সরকার এ ব্যাপারে যথেষ্ট সিরিয়াস, এবং যথেষ্ট সিরিয়াস দেখেই আপনারা হয়তো লক্ষ্য করেছেন যে প্রথমে যে তদন্ত কমিটিটা গঠন করা হয়েছিল, পরবর্তীতে সেটা পরিবর্তন করা হয়েছে। আমরা সবসময় বলি যে উচ্চ পর্যায়ের একটা তদন্ত কমিটি, কিন্তু আসলে পরবর্তীতে দেখা যায় যে পর্যায়ে তদন্ত কমিটি করা হয়েছে সেটা আসলে উচ্চ পর্যায়ে না, এটা রুটিন তদন্ত কমিটি করা হয়। এ ধরনের বড় বড় আরো অনেকগুলো অগ্নি দুর্ঘটনা কিন্তু বাংলাদেশে ঘটেছে, এবং অগ্নি দুর্ঘটনা ঘটার পরে যথারীতি নিয়ম মেনে তদন্ত কমিটি করা হয়েছে। তারা প্রতিবেদন দিয়েছে, সেই প্রতিবেদনের পর 1 দিন 2 দিন পর কিছু ধরপাকড় হয়েছে, তারপর আবার যথারীতি সবকিছু স্বাভাবিক হয়েছে। কিন্তু আজকে কিন্তু আপনি খেয়াল করে থাকবেন যে সরকারের পক্ষ থেকে বিষয়টাকে খুব গুরুত্বের সাথে নেওয়া হয়েছে, এবং গুরুত্বের সাথে নেওয়া হয়েছে দেখেই কিন্তু সব কয়জন উপদেষ্টা একটা মিটিংয়ে বসেছেন। মিটিংয়ে বসে তারা সিদ্ধান্ত নিয়েছেন না, উচ্চ পর্যায়ে মানে উচ্চ পর্যায়ে। এখানে স্বরাষ্ট্র সচিব মাননীয়, ওনাকে পরবর্তীতে তদন্ত দায়িত্ব দেওয়া হয়েছে, এবং ওনার সাথে আরও গণপূর্ত সচিবের দায়িত্ব দেওয়া হয়েছে। এখানে যেহেতু বিস্ফোরণের আলামত আছে, বিস্ফোরক ব্যবহারের আলামত আছে, সশস্ত্র বাহিনী থেকে একজন বিস্ফোরক বিশেষজ্ঞকে তদন্তের সাথে যুক্ত করা হয়েছে। পাশাপাশি কোনো ধরনের দুর্ঘটনা বা কোনো যান্ত্রিক কোনো কারণে যদি ঘটনা ঘটে থাকে, তাহলে সেটার জন্য আপনার বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের যারা বিশেষজ্ঞ আছেন, সিভিল ইঞ্জিনিয়ার, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, কেমিক্যাল ইঞ্জিনিয়ার, তাদেরকে এখানে যুক্ত করা হয়েছে। তো সব পক্ষই আসলে সব ধরনের দিকটাকে বিবেচনায় রাখা হচ্ছে, যে কোনোটাই এটার কারণ হতে পারে, এবং এটা নিয়ে যাতে কোনো কালক্ষেপণ না করা হয়। প্রথমে যে তদন্ত কমিটিটা করা হয়েছিল সেখানে বলা হয়েছিল 7 কার্য দিবসের কথা। বাংলাদেশে 7 কার্য দিবস, অনেক সময় দেখা গেল যে পরবর্তীতে আরও অনেকগুলো কার্য দিবস পেরিয়ে যায়। কিন্তু শেষ মুহূর্তে উপদেষ্টা পরিষদ সিদ্ধান্ত নিয়েছে যে না, এটা কোনো 7 কার্য দিবসের বিষয় না, 3 দিনের মধ্যে অন্তত প্রাথমিক কারণটা দিতে হবে। এবং সেই 3 দিন কিন্তু আগামীকাল থেকেই শুরু হয়ে যাচ্ছে। সে আগামীকাল ছুটির দিন। আপনি জানেন যে এখন হলিডে মৌসুম চলছে সারা পৃথিবীতে, বাংলাদেশেও সবাই এক ধরনের ছুটির আমেজে আছে। হলিডেও কি কার্য দিবস হিসেবে গণ্য হবে? হ্যাঁ, এখন 3 দিনের মধ্যে বলা হয়েছে, 3 দিনের মধ্যে বলা হয়েছে, এবং এই 3 দিন কিন্তু কার্য দিবস নয়। আগামীকাল থেকে 3 দিনের মধ্যে অন্তত প্রাথমিক রিপোর্টটা যাতে দেওয়া হয় যে কেন অগ্নি
অগ্নিকাণ্ডের উৎসটা কি, এই অগ্নিকাণ্ডের কি কি কারণে এই অগ্নিকাণ্ড হতে পারে, কোথায় কোথায় দুর্বলতা ছিল, শুধু তা নয়, আপনার যে মন্ত্রণালয়গুলো ক্ষতিগ্রস্ত হয়েছে সেই মন্ত্রণালয়গুলো থেকেও কিন্তু পৃথক পৃথকভাবে কমিটি গঠন করা হয়েছে তাদের ক্ষতিগুলো যাচাই করার জন্য। এখানে ক্ষতিটা অনেক ব্যাপক মাত্রায় হয়েছে। স্বাভাবিকভাবে বাইরের থেকে মনে হয় হয়তো জনবলের ক্ষতি হয়নি সেই অর্থে, তাহলে বোধহয় অগ্নিকাণ্ডটা বড় নয়, কিন্তু বাংলাদেশ রাষ্ট্রের জন্য এটা একটা অনেক বড় একটা বিপর্যয় ছিল।